কোশ্চেনগুলো তোদের পরীক্ষাতে জাস্ট ছেপে যাবে। মাধ্যমিক 2027 ফার্স্ট সামেটিভ পরীক্ষার মাত্র কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে। আমি 100% শিওর যারা এখান থেকে ভৌত বিজ্ঞানের প্রিপারেশনটা করেছিস, যারা অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটার সঙ্গে যুক্ত রয়েছিস, তারা একেবারে নিশ্চিন্তে আছিস ভাই। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। তোদেরকে আমি একটা কথা দিয়েছিলাম, অ্যাডভেঞ্চার একাডেমি ইউটিউব চ্যানেলটাকে ব্লাইন্ডলি ফলো কর, যা করানো হচ্ছে করতে থাক। তোদেরকে ভৌত বিজ্ঞানে জিরো লেভেল থেকে হিরো লেভেলে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, এবং সেই কথা অনুযায়ী আমাদের স্টাডি প্ল্যান অনুযায়ী পর 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 আমরা ওয়ান শট রিভিশন দিয়েছি, গ্যাসের আচরণের অঙ্ক শিখিয়েছি, তারপরে কোয়েশ্চেন লিক সেট দিতে শুরু করে দিয়েছি, সুপার মক 1 দিয়ে দিয়েছি, আজকে চলে এসেছে তোদের জন্য সুপার মক 2। এই কোয়েশ্চেনগুলো তোদের পরীক্ষাতে জাস্ট ছেপে যাবে, এখান থেকেই প্রশ্ন আসবে। এবং যা ওয়ান শট তোদেরকে করিয়েছি সেগুলো করে নিলে তোর কনসেপ্ট ক্লিয়ার। যারা আমাদের ফাউন্ডেশন ব্যাচে পড়িস তাদের তো আর কোনো চিন্তাই নেই। চল সবার জন্য প্রথম প্রশ্ন শুরু করা যাক। প্রথমেই দেখবি আমাদের এমসিকিউ রয়েছে। এমসিকিউ এর যে ফার্স্ট কোয়েশ্চেন সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এটা খুব ভালো একটা প্রশ্ন, আগের বছরের এবিটিএ থেকে আমি এই প্রশ্নটাকে নিয়েছি। বলে যে শূন্য মাধ্যমে আলোর বেগ সি, দেখ সিটা আমি উপরে লিখেছি, এবং কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.5 হলে, যেই মাধ্যমের কথা বলা হচ্ছে ওই যে বলেছে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.5 হলে, মানে যার প্রতিসরাঙ্কটা 1.5 সেই মাধ্যমে আলোর বেগ কত হবে। প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন। দেখবি তোদেরকে যারা যারা ফাউন্ডেশন ব্যাচের মধ্যে পড়িস তাদের কিন্তু শিখিয়েছি, আর যারা ইউটিউব থেকে ওয়ান শট দেখেছি সেখানেও দেখবি আমি একবার বলেছিলাম যে কোনো একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক বার করতে চাইলে তার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই যে মাধ্যমে আমরা প্রতিসরাঙ্কটা বার করতে চাইছি সেই মাধ্যমে আলোর বেগ। তার মানে দাদা মিউ ইকুয়াল টু সি বাই ভি হয়। আমি বললাম একদম। দাদা এই ফর্মুলার মধ্যে বসিয়ে দেবো, বসিয়ে দাও। দাদা মিউ এর ভ্যালু দিয়েছে 1.5, সি এর ভ্যালুটা সি লিখতে বলেছে, শূন্য মাধ্যমে আলোর বেগ সি, তাহলে সি লিখে দিই। তাহলে আমাকে ভি বার করতে বলেছে, তাই না? একদমই তাই। আচ্ছা এখানে যে অপশনস গুলো দিয়েছে সেখানে 3/2, 3/2, 2/3, 2/3 এগুলো কি? আমি বললাম ভাই 1.5 মানে কত? 3/2ই তো, তাহলে 3/2 ইকুয়াল টু সি বাই ভি হবে। তার মানে দাদা ভি এর ভ্যালুটা যেটা আসছে সেটা হচ্ছে 2c ডিভাইডেড বাই 3, তাহলে 2c বাই 3, দিস ইজ দ্য অ্যান্সার। আশা করতে পারি প্রত্যেকের কাছে একদম পরিষ্কার, একদম ক্লিয়ার। নেক্সট, বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসটি কোনটা? দেখ অনেক গ্যাস দায়ী, কিন্তু বলা উচিত ছিল সব থেকে বেশি দায়ী কোনটা। উত্তর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। নেক্সট বলেছে সন্ধিগত মৌল নয় কোনটা? এটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নটা বার 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 বিভিন্ন জায়গাতে বিভিন্ন রূপে দিয়ে থাকে। দাদা আয়রন দিয়েছে, আয়রন নিশ্চিন্তে একটা সন্ধিগত মৌল। কোবাল্ট দিয়েছে, কোবাল্ট নিশ্চিন্তে একটা সন্ধিগত মৌল। ক্যালসিয়াম কিন্তু দাদা একটা ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তার মানে এইটা সন্ধিগত মৌল নয়। তাহলে নয় যেটা অপশন নাম্বার সি হবে। কখনো কখনো চারটে অপশন তুই এমনি দেখতে পাবি, এখানে দেবে এফই, এখানে দেবে সিও, এখানে সি দিয়ে তোকে দেখবি দিয়ে দেবে জেডএন, এখানে ডি দিয়ে তোকে দিয়ে দেবে ক্রোমিয়াম। তুই বলবি দাদা এই চারটেই তো সন্ধিগত মৌল। আমি বললাম খেলাটা তো এখানেই। যখন তোকে এমন চারজন দেবে যাদের মধ্যে তুই একটা শিওর শট দেখতে পাচ্ছিস, একটা গ্রুপ 2 গ্রুপ 1 থেকে তুলে দিয়ে দিয়েছে, বা 13, 14, 15, 16 থেকে তুলে দিয়ে দিয়েছে, তখন তো তুই খুব সহজে দাগ বেড়ে দিতে পারছিস ভাই। কিন্তু যদি তুই দেখতে পাস এফই আছে, সিও আছে, জেডএন আছে, সিআর আছে, চারজনেই দাদা 3 থেকে 12-র মধ্যে পড়ছে, চারজনেই দাদা সন্ধিগত মৌলের ওই শ্রেণীটার মধ্যে পড়ছে, তাহলে আমি তখন কি করব? তখন তোমার অ্যান্সার হবে জেডএন। এই কথাটা সবসময় খেয়াল রাখবে। 11-12-এ যখন কেমিস্ট্রি পড়াবো তখন তোমাদেরকে এই সমস্ত ডাউটস গুলোকে ক্লিয়ার করব। 10 লেভেলে সেই কনসেপ্ট শেখানো হয় না, 11-12 কেমিস্ট্রিতে সেই কনসেপ্ট একদম ধামাকা করে শেখানো হবে। নেক্সট, প্রিজমের ন্যূনতম চ্যুতির অবস্থানে কোনটি সত্য? ভাই ন্যূনতম চ্যুতি যদি হতে হয় তাহলে প্রথম তলের আপতন কোণ আর দ্বিতীয় তলের নির্গমন কোণ দুটো সমান হতে হবে, মানে I1 ইকুয়াল টু I2 হতে হবে। ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ হয়। যদি ন্যূনতম চ্যুতি হতে হয় তাহলে এই I1 আর এই I2 কে সমান হতে হবে, দুটোকে আমি ধরে নিলাম I। তাহলে ডেল্টা মিনিমামের যে ইকুয়েশনটা হয় সেটা হচ্ছে I প্লাস I, মানে 2I মাইনাস এ। আশা করতে পারি ক্লিয়ার আছে, নিজেরাই বুঝতে পারছিস উত্তর কি হবে। নেক্সট দাদা কি বলে দিয়েছে? বলেছে এসটিপিতে 4 গ্রাম হাইড্রোজেন
28 গ্রাম নাইট্রোজেন 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের মধ্যে কোনটির আয়তন বেশি? এটা একটা এমসিকিউ প্রশ্ন হওয়ার কথা ছিল, যাই হোক এমনি দিয়ে দিয়েছে, কোনো ব্যাপার না। সবসময় মাথায় রাখ, যারা গ্যাসের আচরণের ওয়ান শট দেখেছিস, যারা ফাউন্ডেশন ব্যাচে রেগুলার ক্লাস করেছিস, তারা জানিস এই উত্তরটা কিভাবে করতে হবে। দাদা আমাদেরকে প্রথমে মোল বার করতে হবে। আমি বললাম একদম। দেখ আমি তোদেরকে বারবার করে বলেছি, এই যে হাইড্রোজেন আছে, এই যে অণুটা রয়েছে, আমরা তার আণবিক ভর বার করব। দাদা হাইড্রোজেনের 1 হয় পারমাণবিক ভর, এখানে দুটো আছে, তার মানে 1 × 2 হয়ে যাবে, মানে দাদা 2 হয়ে যাবে। আমি বললাম একদম। দাদা এখানে নাইট্রোজেন আছে দেখতে পাচ্ছি, একটা নাইট্রোজেনের 14, তাহলে দুটো নাইট্রোজেনের 14 × 2 = 28। দাদা কার্বন ডাই অক্সাইড দিয়েছে, একটা কার্বনের 12, অক্সিজেনের 16 × 2, তাহলে হয়ে গেল 12 + 32, তাহলে দাদা হয়ে গেল 44। আমি বললাম একদম। একটা কথা খুব মন দিয়ে শোন ভাই, যে কোনো অণুকে আমরা যদি তার আণবিক ভর পরিমাণ নিয়ে নিই, তার মানে হাইড্রোজেনকে যদি আমি 2 গ্রাম নিয়ে নিই, নাইট্রোজেনকে যদি আমি 28 গ্রাম নিয়ে নিই, কার্বন ডাই অক্সাইডকে যদি আমি 44 গ্রাম নিয়ে নিই, মানে যে কোনো অণুকে আমি যদি তার আণবিক ভর পরিমাণ নিয়ে নিই, তার মানে সেইটা 1 মোলকে রিপ্রেজেন্ট করে। দাদা তার মানে এটাও 1 মোল, এটাও 1 মোল, এটাও 1 মোল। আমি বললাম একদম, কারণ তিনটেকেই আমরা নিয়েছি তার আণবিক ভর পরিমাণ। আণবিক ভর 2, তো তাকে নিয়ে নিয়েছি 2 গ্রাম। এইবার তুই আমাকে বল, নাইট্রোজেন তোকে কতটা দিয়ে দিয়েছে? দাদা 28 গ্রাম দিয়ে দিয়েছে। তাহলে 28 গ্রাম যখন দিয়েছে, তার মানে তোকে 1 মোল নাইট্রোজেন গ্যাস দিয়েছে। তুই বল হ্যাঁ একদম। দাদা 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস দিয়ে দিয়েছে, মানে তোকে 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাস দিয়ে দিয়েছে। বল হ্যাঁ একদম হ্যাঁ। দাদা একটা কথা বলো, কি রে, এই দুটো তো না হয় মিললো, কিন্তু দেখো একটু খেয়াল করে, হাইড্রোজেন কিন্তু আমাকে 4 গ্রাম দিয়ে দিয়েছে। 2 গ্রাম যদি দিত তাহলে 1 মোল হাইড্রোজেন গ্যাস হতো, দিয়েছে আমাকে 4 গ্রাম, তার মানে দিয়েছে আমায় ডবল, তাহলে হয়ে যাবে আমার ডবল মোল। আমি বললাম একদম। 2 গ্রাম থেকে যদি 4 গ্রাম করে, তো 1 মোলটাও 2 মোল হবে, গল্প শেষ। দাদা এর সাথে এই আয়তনের কি সম্পর্ক? আমি বলছি দেখবি, বারবার করে শিখিয়েছি, এসটিপিতে 1 মোল কোনো গ্যাসকে যদি তুই নিস, তাহলে সেই 1 মোল গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। তার মানে দাদা এইটা 1 মোল, এর আয়তন হবে 22.4 লিটার, এটাও 1 মোল, এর আয়তন হবে 22.4 লিটার, কিন্তু এটা 2 মোল, এর আয়তন হবে 44.8 লিটার। কারণ 22.4 1 মোলের জন্য, তো 2 মোলের জন্য 22.4 × 2, তাহলে 44.8। আশা করতে পারি কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার। নেক্সট প্রশ্ন, মেরুজ্যোতি বায়ুমণ্ডলের যে স্তরে দেখতে পাওয়া যায়, মেরুজ্যোতি আয়নোস্ফিয়ারের মতো দেখতে পাওয়া যাবে। চলো, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে কখন? এখানে এটা বারবার একটা কথা শেখাই আমি, উ উ উ মানে উচ্চ উষ্ণতা, আরেকটা হচ্ছে নিচা, তার মানে নিম্ন চাপ। তাহলে উচ্চ উষ্ণতা কোথায় আছে ভাই? উচ্চ উষ্ণতা, উচ্চ উষ্ণতা, উচ্চ উষ্ণতা, এই যে উচ্চ উষ্ণতায় নিম্ন চাপে। আশা করতে পারি ক্লিয়ার আছে। নেক্সট চলো, এমসিকিউ সব ফিনিশ হয়ে গেল, এবার আমরা যাবো ভিএসএকিউ এর দিকে। 9খানা ভিএসএকিউ দিয়েছে আমাদের। প্রথম প্রশ্ন দেখা যাক, বলেছে NH3 যৌগে, NH3 দেখবি তোদেরকে আগের দিন শিখিয়ে দিয়েছিলাম, কিন্তু নাইট্রোজেনের সঙ্গে 3টে হাইড্রোজেন, আর নাইট্রোজেনের মাথায় একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। বার 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 করে তোদেরকে এটা বলেছিলাম আগের দিন। আচ্ছা এখানে আমাকে দাদা প্রশ্ন কি করেছে, বলেছে সমযোজী বন্ধনের ও নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা লিখতে হবে। আমি দেখতে পাচ্ছি একটা বন্ধন, দুটো বন্ধন, 3টে বন্ধন, তাহলে সমযোজী বন্ধনের সংখ্যা কত? 3টে। আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কতগুলো আছে বলো? একটা রয়েছে, গল্প শেষ। যখন তোমরা 11 এর কেমিস্ট্রি পড়বে, যখন তোমাকে 11 এর বন্ডিং শেখাবো, সেখানে তোমাকে পারফেক্টলি একটা ফর্মুলা শিখিয়ে দেবো। যখন তোমাকে এসপিডিএফ ইলেকট্রন বিন্যাস শিখিয়ে দিতে পারবো, তারপরে এগুলো সব শেখাবো। 11 কেমিস্ট্রি কাঁপবে, আগে মাধ্যমিকটা কাঁপিয়ে দে শুধু। এগুলো না এমনি চুটকি মেরে বলে দিবি, চুটকি মেরে এমন লেভেলে নিয়ে চলে যাবো তোকে। মাধ্যমিকটা শুধু একবার কাঁপিয়ে দে, তারপর 11 কেমিস্ট্রি দেখ কি করি। আদর্শ গ্যাসের স্থিতিশক্তির মান কত? ভাই আদর্শ গ্যাসের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বলই নেই, আর যদি আকর্ষণ বিকর্ষণ বল নাই থাকে, তাহলে স্থিতিশক্তির মান তো 0ই হবে। নেক্সট, বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম কি? মেসোস্ফিয়ার। ওরা আমাকে নিচে কমেন্ট করে জানা উষ্ণতম স্তরের নাম কি। নেক্সট, কোন স্কেলে উষ্ণতা ঋণাত্মক হয় না? ভাই কেলভিন স্কেলে, কারণ কেলভিন স্কেল তো শুরুই হয় 0 কেলভিন থেকে।
জিরোর বাম পাশের কিছু থাকে না, কারণ -273°C সেটাই তো 0 কেলভিন হয়। আর এটার থেকে কম উষ্ণতা তো মহাবিশ্বেই নেই, তাহলে 0 কেলভিনের থেকেও কম উষ্ণতা মহাবিশ্বে নেই, সেই জন্য 0 কেলভিনটাই সব থেকে প্রথম উষ্ণতা কেলভিন স্কেলের। আশা করতে পারি একদম ক্লিয়ার। আমি একটু জাস্ট দেখবো পারফেক্ট রেকর্ডিংটা হচ্ছে কিনা। রেকর্ডিং পারফেক্ট পারফেক্ট পারফেক্ট, ওকে পারফেক্ট হচ্ছে। চলো 5 বলেছে জলের মধ্যে থাকা বুদবুদ কোন ধরনের লেন্সের মতো আচরণ করে? অবতল লেন্সের মতো আচরণ করে। নেক্সট, স্থির উষ্ণতায়, উষ্ণতায় বানানটা কেন ভুল হচ্ছে? একবার উষ্ণতায় হয়ে গেছে, একবার অয়ুতায় হয়ে গেছে কিছু একটা, আই থিঙ্ক কোন লেখার সময় ভুল হয়েছে। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের পিভি বনাম পি এর লেখচিত্রের প্রকৃতি কিরকম হবে? খুব ভালো করে মন দিয়ে দেখ ভাই। আজকে যদি আমি তোকে বলি পিভি বনাম পি লেখচিত্র, তাহলে এইদিকে আমি পিভি দিচ্ছি, এইদিকে আমি পি দিচ্ছি, বলো একদম তাই, কারণ দাদা পিভি বনাম পি বলেছে, তো পিভিটা আমার ওয়াই অ্যাক্সিসে হবে, পিটা আমার এক্স অ্যাক্সিসে হবে, একদম তাই। আচ্ছা তুই আমাকে বলতো বয়েলের সূত্রানুযায়ী আমরা কি দেখেছিলাম? ভি প্রপোর্শনাল টু 1/p, তার মানে দাদা দেখেছিলাম ভি ইকুয়াল টু কে ইন্টু 1/p, তার মানে দাদা দেখেছিলাম পিভি ইকুয়াল টু ধ্রুবক। আমি বললাম একদম। দেখবি আমি তোদেরকে বারবার করে যখন ওয়ান শট শিখিয়েছি, যখন আমাদের ফাউন্ডেশন ব্যাচের ডেমো ক্লাসটা দিয়েছি, আমি তোকে এই লেখচিত্রটা কেন এমনি হয় তার কারণটাও শিখিয়েছি। আমি প্রত্যেকটা লেখচিত্র করানোর সময় তার কারণ বলি, কোনো লেখচিত্র মুখস্থ করতে বলি না। রাট্টাফিকেশন অ্যাডভেঞ্চার একাডেমিতে হয় না, এখানে কনসেপ্টই শেষ কথা, গাছের পাতা সবুজের কোনো জায়গা নেই। দেখ ভাই পিভির মানটা কি? ধ্রুবক। তার মানে আমি দেখবি বারবার করে ওখানে শেখাতাম তুই পি এর মান চেঞ্জ কর, তুই ভি এর মান চেঞ্জ কর, তুই তাও দেখতে পাবি পিভির মান কি থাকে? ধ্রুবকই থাকে, চেঞ্জ আর হয় না। ওই জন্য লেখচিত্রের প্রকৃতি কেমন হচ্ছিল? কি শিখিয়েছিলাম ভাই? পি অক্ষের সাথে সমান্তরাল হচ্ছিল। কেন দাদা? যখন পি এর মানটা এখানে তখনও পিভির মানটা এখানে, যখন পি এর মানটা এখানে তখনও পিভির মানটা এখানে, যখন পি এর মানটা এখানে তখনও পিভির মানটা এখানে, মানে পি এর মান তো বাড়ছে কিন্তু পিভির মান ওই একটাই জায়গাতে ফিক্স হয়ে রয়েছে, এই একটাই জায়গাতে ফিক্স হয়ে রয়েছে, সেই কারণেই পিভি ইকুয়াল টু ধ্রুবক, সেই সমীকরণটা মান্যতা পাচ্ছে। তার মানে এটা যদি বলতে হয় তো কিভাবে বলবো? পি অক্ষের সমান্তরাল সরলরেখা। নেক্সট, সত্য অথবা মিথ্যা অবতল দর্পণের, আচ্ছা অবতল দর্পণের মেরু ও ফোকাসের মধ্যে থাকা বস্তুর প্রতিবিম্ব অবশীর্ষ হয় না। অবতল দর্পণের ক্ষেত্রে যখন মেরু আর ফোকাসের মাঝে আমরা বস্তুটা রাখছিলাম তার তো সমশীর্ষ অসৎ প্রতিবিম্ব পাচ্ছিলাম, তাই না? অবতল দর্পণ আর উত্তল লেন্স, ওখানে যদি ফোকাসের ভেতরে রাখা হয় বস্তুটা, মানে উত্তল লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র আর ফোকাসের মাঝে, অবতল দর্পণের ক্ষেত্রে মেরু ও ফোকাসের মাঝে যদি বস্তু থাকে, তাহলে ওই একটা মাত্র কেসে উত্তল লেন্স আর অবতল দর্পণ অসৎ প্রতিবিম্ব তৈরি করে, আর অসৎ প্রতিবিম্ব এদের ক্ষেত্রে সমশীর্ষ প্রকৃতির হয়। তাহলে এটা কি হয়ে যাবে বলো? মিথ্যা হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে। পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি সমীকরণে এম এর একক কি হবে? ভাই এই ডাব্লিউ বাই এম যেটা রয়েছে এটা তো অ্যাকচুয়ালি মোল, সমীকরণটা তো পিভি ইকুয়াল টু এন আর টি, ওই এনটাকেই লেখা হয় ডাব্লিউ বাই এম দিয়ে। এখন তুই চিন্তা করে দেখ তো, এই এন এর এককটা তো মোল, এটাকে তো স্যাটিসফাই করাতে হবে, ওই জন্য ডাব্লু যেটা আছে এটা তো ভর, এর এককটা তো গ্রাম হয়, তার মানে দাদা এম এর এককটা নিশ্চয়ই গ্রাম পার মোল হবে। বলো? বললাম কেন রে? কারণ দাদা এই ওপরে যদি গ্রাম থাকে তো নিচে তো আমাকে গ্রাম পার মোলই দিতে হবে, যাতে মোলটা ঘুরে ওপরে ওঠে, তাহলে গ্রাম গুণ মোল ডিভাইডেড বাই গ্রাম হবে, গ্রাম গ্রাম কেটে মোল একক পড়ে থাকবে, সেই জন্যই তো এন এর ভ্যালুটা মোলে হয়। আমি বললাম একদম ভাই, তাহলে এম এর এককটা কি হবে? গ্রাম পার মোল হবে। আশা করতে পারি ধামাকা ক্লিয়ার আছে। আকাশকে নীল দেখায় কোন প্রাকৃতিক ঘটনার জন্য? এটা অনেকে ভুল লিখে, জানিস তো? বিচ্ছুরণ আর বিক্ষেপণ অনেকে গুলিয়ে ফেলে। বিচ্ছুরণের জন্য রামধনু হয়, আর বিক্ষেপণের জন্য আকাশের নীলিমা হয়। আকাশে ভোরবেলা আর দিনের বেলা লাল আলো দেখতে হয়, দিনের বেলা বলতে অস্ত যাওয়ার সময় লাল আলো দেখতে পাওয়া যায়। আকাশ রিলেটেড যা আকাশের রং বিক্ষেপণের জন্য হয়, রামধনু বিচ্ছুরণের জন্য হয়। আশা করব ক্লিয়ার আছে। তোরা আমাকে নিচে কমেন্ট করে জানা রামধনু কি ধরনের বর্ণালী। এবার চল ভিএসএ কিউ খতম, এসএ কিউ টাইপ অফ প্রশ্ন দেখতে পাওয়া যাক। বলেছে জ্বালানি তাপন মূল্য কাকে বলে? খুব সহজ জিনিস, একবার বই থেকে জাস্ট পড়বে, একক ভরের কোনো জ্বালানির বা একক আয়তনের কোনো জ্বালানির সম্পূর্ণ দহনে যতটা তাপ শক্তি মুক্ত হয় সেটাকেই সেই জ্বালানির তাপন মূল্য বলা হয়। তাহলে তুই আমাকে বল
একক ভরের জ্বালানির, মানে যদি আমি এটাকে একক ভরের বলতে গিয়ে নিচে কেজি বসাই, সম্পূর্ণ দহনের যতটা তাপ শক্তি মুক্ত হয়, তাপ শক্তিকে ধরো আমি জুল বললাম, তাহলে জুল পার কেজি হয়ে যাবে আমার জ্বালানি তাপন মূল্যের একক। গল্প শেষ। দাদা 3টে প্রশ্ন দিয়েছে, কার, ডিজেল আর এলপিজি, এদের মধ্যে কার তাপন মূল্য সর্বাধিক? সবসময় মনে রাখবে কঠিন জ্বালানির থেকে, এটা কি হচ্ছে আবার, কঠিন জ্বালানির থেকে তরল জ্বালানির তাপন মূল্য বেশি হয়, তরল জ্বালানির থেকে গ্যাসীয় জ্বালানির তাপন মূল্য বেশি হয়। তার মানে দাদা কাঠের থেকে ডিজেলের বেশি, ডিজেলের থেকে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের বেশি। বললাম একদম। তোরা আমাকে কমেন্ট করে জানা, এলপিজির তো কোনো গন্ধ থাকে না, তাহলে সেই গন্ধটা বোঝার জন্য যে এলপিজি বেরোচ্ছে, গ্যাসটা বেরোচ্ছে, তার মধ্যে কি পদার্থ মেশানো হয়। চল নেক্সট। লেন্সের আলোক কেন্দ্রের চিত্র সহ সংজ্ঞা দাও। অ্যাকচুয়ালি আলোক কেন্দ্রটা বারবার পরীক্ষাতে দেয় বলে দিয়েছি এটাকে। এই ধর একটা আমি উত্তর লেন্স এঁকেছি, আমি খুব রাফলি ড্র করছি। ধর এই উত্তর লেন্সের মধ্যে একটা আলোক রশ্মি এসে এমনি ভাবে পড়ছে, পড়ার পর কি হবে, একটুখানি বেঁকে যাবে আলোক রশ্মিটা। আমি এখানটা এরকম ভাবে দেখাচ্ছি, দাঁড়া। এই ধর আলোক রশ্মিটা এসে পড়লো, পড়ার পরে এরকম ভাবে বেঁকে যাবে আলোক রশ্মিটা, বেঁকে গিয়ে এরকম সোজা যাবে, সোজা যাওয়ার পর আবার একবার বেঁকে এরকম ভাবে বেরোবে ডিউ টু প্রতিসরণ। এবার আমরা জানি এই যে মাঝখানের এই বিন্দুটা, এটাই হচ্ছে আলোক কেন্দ্র। তুই খেয়াল করে দেখ, আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যখন রশ্মিটা গেল, তার কিন্তু কোনো চ্যুতি ঘটলো না, সে একদম স্ট্রেট বেরিয়ে গেল। এই জন্য বলে লেন্সের আলোক কেন্দ্র হচ্ছে এমন একটা বিন্দু, লেন্সের আলোক কেন্দ্র লেন্সের অভ্যন্তরে অবস্থিত এমন একটি বিন্দু যেখান থেকে যাওয়ার সময় আলোক রশ্মির কোনো চ্যুতি ঘটে না। এইটুকু লিখলেই হবে, আর এই ছবিটা এঁকে দিলেই হবে। যারা এখনো পর্যন্ত লিখতে পারিস না উত্তরগুলো, আমি তাদেরকে বলবো তুই ফাউন্ডেশন ব্যাচে চলে আয় ভাই। ফাউন্ডেশন ব্যাচে প্রত্যেকটা চ্যাপ্টারকে ডিটেলে যেমনি পড়ানো হয়েছে, তার একটা করে হ্যান্ড রিটেন নোটসও দেওয়া হয়েছে, যাতে ছেলেমেয়েরা পড়ে কনসেপ্ট ক্লিয়ারও করতে পারবে এবং সেই হ্যান্ড রিটেন নোটসের মাধ্যমে সে পড়েও নিতে পারবে। এখন ফাউন্ডেশন ব্যাচের ফিস হচ্ছে 499 রুপিস, বাট যখন তুই সেকেন্ড সেমিস্টারের জন্য নিবি সেটা হয়ে যাবে 399 রুপিস। ফাউন্ডেশন ব্যাচের ব্যাপারে আমি আগের ভিডিওতে বলেও দিয়েছিলাম, এই ভিডিওতে আমি শুধুমাত্র এটা বলে দিলাম। বাকি তোরা সুপারমগ 1টা দেখলি ফাউন্ডেশন ব্যাচের ব্যাপারে জানতে পারবি। আর যদি ভর্তি হতে চাস তাহলে 6289360364 এই নাম্বারটার মধ্যে জাস্ট ফাউন্ডেশন ব্যাচ বলে মেসেজ করবি, তোদেরকে ওই নাম্বারে রিপ্লাই করে দেওয়া হবে, সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে, ফাউন্ডেশন ব্যাচে কিভাবে ভর্তি হতে হবে, কিভাবে ক্লাস হয়, কিভাবে সমস্ত কিছু পাবে, সব জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এই নাম্বারটাতে জাস্ট ফাউন্ডেশন ব্যাচ বলে মেসেজ করতে হবে, আর কিচ্ছু না। নেক্সট বলেছে সোডিয়াম পরমাণু ও Na+ আয়নের মধ্যে কোনটি বেশি সুস্থিত এবং কেন? সুস্থিত কথাটার মানে কি দাদা? সুস্থিত কথাটার মানে হচ্ছে স্টেবল। কোনটা বেশি স্টেবল এবং কেন সেটা তোকে জিজ্ঞাসা করেছে। ভাই সোডিয়াম পরমাণুর কথা যদি তুই বলিস তাহলে সেটা 11, 2, 8, 1। আচ্ছা, এই লাস্টের একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়ার পরেই তো Na+ আয়নটা তৈরি হয়। একটা ইলেকট্রন বেরিয়ে গেলে তবেই তো সে ক্যাটায়ন হবে। তাহলে দাদা Na+ আয়নের ইলেকট্রন বিন্যাস 2, 8। আমি বললাম একদম। দাদা এটা তো তার নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস পেল সে। ও একটা ইলেকট্রন ছেড়েছিল কেন? নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস পাবে বলে আয়নীয় সমযোজী বন্ধনের ওয়ান শটে শিখিয়ে দিয়েছে। তার মানে দাদা Na+ এর ইলেকট্রন বিন্যাসটা তো নিয়নের মতো স্টেবল, একদম অষ্টক সূত্র মেনেছে সে। তার মানে এর ইলেকট্রন বিন্যাসটা এনি টাইম বেশি স্টেবল হবে। একদমই তাই ভাই। নেক্সট দেখা যাক, বলে দিয়েছে আচ্ছা একটা মৌল এ ধাতু, খুব বিউটিফুল একটা কোয়েশ্চেন, খুব ভালো করে শোন ভাই। এ কে যখনই তোকে ধাতু বলে দিল, তার মানে তুই বুঝে নেই এ একটা ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট যার মাথায় পজিটিভ চার্জ থাকে। দাদা কেন? আমি বললাম ধর সোডিয়াম, ধর ম্যাগনেসিয়াম, ধর অ্যালুমিনিয়াম, যে কোনো ধাতু যখনই তুই দেখিস তুই কি দেখতে পাস? তার মাথায় কি চার্জ আছে ভাই? পজিটিভ চার্জ আছে। দাদা ধাতুর ধর্মটাই তো হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা। ধাতু মানেই তো সেই ইলেকট্রন ত্যাগ করবে, ধাতু মানেই তার মাথায় সবসময় পজিটিভ হবে, ধাতু মানেই সে সবসময় ক্যাটায়ন হতে চাইবে। এবং তার সাথে বলে দিয়েছে বি এবং সি উচ্চ তড়িৎ ঋণাত্মক। দাদা উচ্চ তড়িৎ ঋণাত্মক মানে সে সবসময় ইলেকট্রন নিয়ে নিতে চাইবে। যেমন অক্সিজেন সবসময় ইলেকট্রন নিয়ে O2- হতে চায়, যেমন ফ্লুরিন সবসময় ইলেকট্রন নিয়ে F- হতে চায়। তার মানে দাদা ওরা অধাতু, ওরা সর্বদা ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন হতে চায়। আমি বললাম একদম। এবার প্রশ্ন কি বলেছে? AB এবং BC। আচ্ছা, মানে যদি AB যৌগ তৈরি হয়, যদি BC যৌগ তৈরি হয়, তাহলে যৌগ দুটির মধ্যে কোনটি তড়িৎযোজী যৌগ
এবং কোনটি সমযোজী যৌগ? আচ্ছা, খুব বিউটিফুল কোয়েশ্চেন। দেখবি আমি তোদেরকে বারবার করে বলেছিলাম, যদি কখনো কোনো ধাতুর সঙ্গে কোনো অধাতু যুক্ত হয়, যদি বিপরীত ধর্মী কিছু মৌল যুক্ত হয়ে থাকে, ধাতু ভাই সবসময় ক্যাটায়ন তৈরি করবে, অধাতু সবসময় অ্যানায়ন তৈরি করবে। তাহলে ক্যাটায়ন আর অ্যানায়ন যখন থাকবে তখন তড়িৎযোজী যৌগ ছাড়া আর কি হবে ভাই? তার মানে বিপরীত ধর্মী কোনো যদি মৌল দাদা যুক্ত হয়, যদি ধাতু অধাতু যুক্ত হয়, তাহলে অবভিয়াসলি সর্বদা তড়িৎযোজী বা আয়নীয় যৌগই তৈরি হবে, একদম পরিষ্কার। এইবার প্রশ্নটা হচ্ছে বিসিটা কেমন যৌগ হবে দাদা? বিসি মানে কি? বিসি মানে দুটোই তড়িৎ ঋণাত্মক। যেমন ধরো অক্সিজেন আর ফ্লুরিন যদি সমজাতীয় যৌগ যুক্ত হয়, যদি সমজাতীয় মৌল যুক্ত হয়ে যৌগ তৈরি করে, সেক্ষেত্রে মনে রাখবি সর্বদা সমযোজী যৌগই হবে। সমজাতীয় মৌল কোনোদিন একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন তৈরি করতে পারবে না। তার মানে দাদা সর্বদাই সেটা সমযোজী প্রকৃতির হবে, সেখানে আয়ন থাকবেই না, সুতরাং তড়িৎযোজী হওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে দুটোই সমপ্রকৃতির যদি বলে দেয়, তাহলে আমরা কি উত্তর দেব? সমযোজী উত্তর দেব। আশা করতে পারি একদম পরিষ্কার আছে। এইবার দাদা এর একটা উদাহরণ কি হতে পারে বলো? মানে এই যে অক্সিজেন আর ফ্লুরিন দিয়ে যৌগ আমি তো কোনোদিন দেখিনি, তুই যখন 11-এ উঠবি তোকে তখন দেখাবো। এই OF2 বলে একটা যৌগ হয় যেটা অক্সিজেন আর ফ্লুরিন দিয়ে তৈরি হয়, এটা একটা সমযোজী প্রকৃতির যৌগ হয়। নেক্সট প্রশ্ন দেখা যাক, বলে দিয়েছে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। আমি আগের বারে সুপার মকটার মধ্যে বলেছিলাম, মনে আছে, যে এই প্রশ্নটা কোনো না কোনো একটা সুপার মকে আমি ঠিক করিয়ে দেবো। দেখ ভাই, চার্লসের সূত্রে সেলসিয়াস স্কেলের রূপটা কি ছিল রে? ভিটি ইকুয়াল টু V0 1 প্লাস টি বাই 273। যারা যারা এই সূত্রটা বুঝিস না তাদের কাছে কতগুলো অপশন আছে শুনবি, ওয়ান শট দেখে নে বুঝে যাবি। ফাউন্ডেশন ব্যাচের যে প্রথম ক্লাসটা সবার জন্য দিয়েছিলাম সেটা দেখে নে বুঝে যাবি। আগের সুপার মকটার মধ্যেও কিছুটা বিষয় করিয়েছি, যদিও সুপার মক গুলো তো প্র্যাকটিস, ওই দুটো জায়গা দেখে নিলে তুই চার্লসের সূত্র পুরো বুঝে যাবি ভাই। এবার দেখ, পরম শূন্য উষ্ণতা মানে কি? মানে যে উষ্ণতায় কোনো একটা আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। মানে দাদা আমরা যদি ধরি এই টিটা পরম শূন্য উষ্ণতা, তাহলে টি ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের আয়তন অর্থাৎ ভিটি নিশ্চয়ই শূন্য হয়ে যাবে। তাহলে আমাকে যদি পরম শূন্য উষ্ণতার মান বার করতে হয়, আমি যদি ধরে নিই আমার টিটা পরম শূন্য উষ্ণতা, তাহলে সেই উষ্ণতায় আমি ভিটিটাকে কি ধরে নেবো? 0। তাহলে আমি এখানে লিখবো যদি টি পরম শূন্য উষ্ণতা হয় তাহলে ভিটি 0 হবে। ঠিক আছে, তাহলে 0 ইকুয়াল টু ভিটির জায়গায় বসিয়ে দিলাম 0, V0 1 প্লাস টি বাই 273। এইবার দাদা কি করব? যেমনি নর্মাল ক্যালকুলেশন, তো V0টাকে তলায় পাঠা, তলায় পাঠালে পুরোটা 0 হয়ে গেল। 0 ইকুয়াল টু 1 প্লাস টি বাই 273। দাদা তার মানে এই 1টা এদিকে গেলে হয়ে গেল -1, তাহলে মানে টি বাই 273 এর ভ্যালু চলে এলো -1। তার মানে দাদা টি এর ভ্যালু চলে এলো কোনাকুনি গুণ করে -273। আর টিটা তো ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার, এটা তো ডিগ্রি সেলসিয়াস স্কেলে চার্লসের সূত্র, তার মানে দাদা -273 ডিগ্রি সেলসিয়াস। গল্প শেষ, গল্প শেষ ভাই। চলো সমস্ত কিছু ডান হয়ে গেছে। নেক্সট বলেছে লেন্সের ক্ষমতা কাকে বলে? খুব সোজা প্রশ্ন, গাছের পাতা সবুজ প্রশ্ন। দেখ এই যে ধর আমি উত্তর লেন্সের কথা বলছি, উত্তর লেন্স কি করে ভাই? এই ধর উত্তর লেন্সের প্রধান অক্ষ, উত্তর লেন্স তার প্রধান অক্ষের সমান্তরালে আসা রশ্মিগুচ্ছগুলোকে একটা বিন্দুর মধ্যে মিলিত করে দেয়। তার মানে উত্তর লেন্স দাদা অভিসারী লেন্স রূপে কাজ করে, অবতল লেন্স যেমনি অপসারী লেন্স রূপে কাজ করে। এই যে লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আসা রশ্মিগুচ্ছগুলোকে লেন্স যত বেশি অভিসারী বা যত বেশি অপসারী করতে পারবে, যত সেটাকে বাঁকাতে পারবে, যত ভালো করে সে তার অভিসার বা অপসার ক্রিয়াটাকে মেনশন করতে পারবে, মেনটেন করতে পারবে, ততই তার ক্ষমতা বেশি। তার মানে দাদা যদি আমাকে ক্ষমতা বলতে বলে তাহলে সেই এক কথায় ক্ষমতাটা কি? ক্ষমতা মানে কি বলতো? তুই ধর কোনো কিছুকে বাঁকিয়ে দিচ্ছি আমি, তার মানে ওটা আমার ক্ষমতা। আমি কোনোটা কিছু করে দেখাচ্ছি, তার মানে সেটা আমার ক্ষমতা। লেন্স কি করছে? লেন্স এই সমান্তরাল রশ্মিগুচ্ছগুলোকে, যে রশ্মিগুচ্ছগুলো এরকম ভাবে সমান্তরালে আসছে, সেগুলোকে লেন্স এরকম ভাবে বাঁকিয়ে একটা বিন্দুতে মিলিত করছে। তাহলে আমি লিখবো কি? লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আসা রশ্মিগুচ্ছকে লেন্স যত বেশি অভিসারী উত্তর লেন্সের ক্ষেত্রে, অথবা যত বেশি অপসারী অবতল লেন্সের ক্ষেত্রে করতে পারে, সেটাই তো লেন্সের ক্ষমতা। কসের সমীকরণটা কি দাদা? কসের সমীকরণ হচ্ছে মিউ ইকুয়াল টু a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। মিউটা হচ্ছে প্রতিসরাঙ্ক, ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এ আর বিটা হচ্ছে ধ্রুবক। চলো এবার লাস্ট এলকিউ টাইপের প্রশ্নগুলো দেখতে পাওয়া যাক।
প্রথমেই বলে দিয়েছে গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য বিষয়গুলি লেখো। ভাই এই প্রশ্নটা তো একদম কলোকিয়াল প্রশ্ন, বহুবার দেয়, বহুবার পরীক্ষায় দেয়। গ্যাসের গতীয় তত্ত্ব যখন আমাকে বলতে বলে, আমরা তো পড়েছি বহুবার, জাস্ট একটা রিক্যাপ করাই। ধর একটা পাত্রের মধ্যে আমি একটা আদর্শ গ্যাস নিয়েছি কিছুটা, বলা হয় গ্যাসীয় যে আদর্শ গ্যাসগুলো আমরা নিয়েছি সেই অণুগুলো বিন্দু ভর, এবং তাদের যে মোট আয়তন সেটা পাত্রের আয়তনের তুলনায় নগণ্য। বলা হয় আদর্শ গ্যাসের অণুগুলো 0 থেকে অসীম পর্যন্ত যে কোনো মানের বেগ নিয়ে চলাফেরা করতে পারে। বলা হয় যখন তারা ওই যে কোনো মানের বেগ নিয়ে চলাফেরা করে তখন তারা নিজেদের মধ্যে আর পাত্রের দেওয়ালের মধ্যে অনবরত ধাক্কা মারে, এবং ওই ধাক্কা যখন দেখ দুজন এসে পরস্পরকে ধাক্কা মারবে, ও কিছুটা সরে যাবে, ও কিছুটা সরে যাবে, তাহলে ওই ধাক্কা মারার ফলে তারা যে দূরত্বটা সরে যায় সেইটাকে বলা হয় মুক্ত পথ। পরপর দুবার যদি ধাক্কা লাগে, ধর প্রথমবার ধাক্কা লাগলো এতটা সরে গেল, আবার গিয়ে মারলো, আবার ধাক্কা লাগলো এতটা সরে গেল, এই যে পরপর দুটো ধাক্কায় গ্যাসীয় অণুগুলো যে গড় দূরত্ব সরে যায় সেটাকে বলে গড় মুক্ত পথ। জানিস তো গ্যাসের অণুগুলোর মধ্যে এই যে ধাক্কাটা লাগছে সেই ধাক্কাটা স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক মানে মানে রবারকে টানলি আবার আগের মতো হয়ে গেল। এই ধাক্কা কেন স্থিতিস্থাপক বলে জানিস? কারণ এই ধাক্কার আগে আর পরে মোট রৈখিক ভরবেগ আর গতিশক্তি সর্বদা অপরিবর্তিত থাকে, মানে এগুলোর কোনো চেঞ্জ হয় না, সেই কারণে ধাক্কাটাকে স্থিতিস্থাপক ধাক্কা বলে। এগুলো সব তোরা পড়েছিস, আমি জাস্ট একটু রিক্যাপ করাচ্ছি। দেখবি তোরা পড়েছিস যে গ্যাসীয় অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল নেই, সেই জন্য এদের কোনো স্থিতিশক্তি নেই, এদের সম্পূর্ণ শক্তিটা গতিশক্তি। দেখবি তোরা পড়েছিস গ্যাসীয় অণুগুলির গতিশক্তি তাদের পরম উষ্ণতার সাথে সমানুপাতিক, এগুলোই তো স্বীকার্য বিষয়। চল আয়নীয় সমযোজী যৌগের 3টি পার্থক্য লেখো। আরে তোদেরকে তো বহুবার পড়িয়েছি ভাই। আয়নীয় যৌগের ক্ষেত্রে আয়নীয় যৌগের মধ্যে যে ক্যাটায়ন আর যে অ্যানায়ন গুলো থাকে তাদের মধ্যে ক্রিয়া করে একটা প্রচন্ড শক্তিশালী স্থির তড়িৎাকর্ষণ বল। এইটা আমি আগের দিন আমার ওয়ান শটের মধ্যে বলেছিলাম যে আয়নগুলোর মধ্যে কি ক্রিয়া করে, অত্যন্ত শক্তিশালী স্থির তড়িৎাকর্ষণ বল। সেই জন্যই যেহেতু এই বন্ধনটা অত্যন্ত শক্তিশালী, যেহেতু আয়নসগুলোর মধ্যে প্রচন্ড শক্তিশালী বল ক্রিয়া করে, সেই জন্য আয়নীয় যৌগগুলো কঠিন প্রকৃতির হয়ে থাকে। আর অন্যদিকে সমযোজী যৌগের মধ্যে কি ক্রিয়া করে, দুর্বল ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল। সেই জন্যই বেশিরভাগ সমযোজী যৌগ কঠিন বা তরল বা গ্যাসীয় প্রকৃতির হয়ে থাকে। কিছু এক্সেপশনাল কেসও বলেছিলাম, শিখিয়েছিলাম। এই ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলটা আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়, সেই জন্য চিনি বা গ্লুকোজ যাদের আণবিক ভর অনেক বেশি তারা সমযোজী হওয়া সত্ত্বেও কঠিন হয়। কনসেপ্ট একদম ভরে ভরে রে দাদা। দ্বিতীয় কি বলেছিলাম, এই আয়নীয় যৌগগুলোতে যেহেতু আয়ন থাকে তাই তারা পোলার দ্রাবকে দ্রবীভূত হতে পারে যেমন জল, আর যেহেতু এখানে কোনো আয়ন থাকে না তারা নন পোলার দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয় যেমন বেনজিন। আর দাদা আয়নীয় যৌগের মধ্যে যেহেতু আয়ন থাকে তারা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করতে পারে। সমযোজীর মধ্যে যেহেতু কোনো আয়ন থাকে না তাই তারা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করতে পারে না। একটা এক্সেপশন নিচে কমেন্ট কর। একটা প্রশ্ন দিয়েছে, বলেছে এ বি সি 3টি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 9, 10 এবং 12। একজন আমাকে বলেছিল যে দাদা তুমি যে পর্যায় সারণীর এক্সাম্পল গুলো করিয়েছিলে সেগুলোর মধ্যে যে মৌলগুলো দিয়েছিলে তারা সব পরপর, হয় একই পর্যায় বরাবর না হলে একই শ্রেণী বরাবর। যদি আমাকে উল্টো পাল্টা করে দিয়ে দেয় তাহলে সেই প্রশ্ন কেমন করে হবে? নে তোর জন্য এনে দিয়েছি, যে বলেছিলি সে বুঝতে পেরে গেছিস। এবার আমি এটাও দেখিয়ে দিচ্ছি, যদি একটাই শ্রেণী বরাবর পরপর বা একটাই পর্যায় বরাবর পরপর না দেয় তাহলে তোকে কিভাবে প্রশ্ন দিতে পারে। দেখ বলে দিয়েছে এবিসি 3টে মৌল আছে যাদের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9। 9 মানে তুই মনে মনে ভেবে নে ফ্লুরিন আছে, অবশ্যই বুঝতে পেরে গেছিস। 10 নিয়ন আছে, 12 ম্যাগনেসিয়াম আছে। এবার তুই তো পর্যায় সারণী চিনিস, 9 ফ্লুরিন মানে 17 নম্বর শ্রেণী, 12 ম্যাগনেসিয়াম মানে 2 নম্বর শ্রেণী, 10 মানে একদম 18 নম্বর শ্রেণী নিয়ন নিষ্ক্রিয় মৌল। ব্যাস আমরা মোটামুটি একটা ধারণা নিয়ে নিয়েছি ভাই, বি একটা নিষ্ক্রিয় মৌল, তুই না বললেও চলবে। প্রথম প্রশ্নটা কি বলে দিয়েছে, বলেছে এ এবং বি মৌল দুটি মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সারণীতে কোন শ্রেণীতে অবস্থান করে। আমি দেখবি আমার যে আগের বছরের ধামাকা ব্যাচের ক্লাসটা কিছুদিন আগে আপলোড করেছি পর্যায় সারণী, সেখানে আমি পুরো মেন্ডেলিভের শ্রেণীতে, মেন্ডেলিভের পর্যায় সারণীতে, আধুনিক পর্যায় সারণীতে সবকিছু আমি তোদেরকে শিখিয়ে দিয়েছি। খেয়াল করে দেখ, তোকে যদি বলে মেন্ডেলিভের সংশোধিততে কোথায় অবস্থান করে, তুই কি দেখবি? তুই দেখবি শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা।
আর এখানটায় মেন্ডেলিভের পর্যায় সারণী, অবশ্যই সংশোধিত শ্রেণী। যদি শেষ কক্ষপথের ইলেকট্রনের সংখ্যা 1 হয় তাহলে শ্রেণী হয়ে যাবে 1A, রোমান হরফে লিখতে হয় কিন্তু। যদি 2 হয় তাহলে হয়ে যাবে 2A, যদি 3 হয় তাহলে হয়ে যাবে 3B, যদি 4 হয় তাহলে হয়ে যাবে 4B, যদি 5 হয় তাহলে হয়ে যাবে 5B, যদি 6 হয় তাহলে হয়ে যাবে 6B, যদি 7 হয় তাহলে হয়ে যাবে 7B, আর যদি 8 হয় তাহলে হয়ে যাবে 0 শ্রেণী। দিস ইজ দ্য চার্ট, যেটা তোকে একটু মনে রাখতে হবে। এবার দাদা এই অনুযায়ী যদি আমাকে এ আর বি এর বার করতে বলে, আমরা তো জানি এর 9, তাহলে চল করি। দেখ এ কত, এ দাদা 9, 9 মানে 2,7। দাদা যদি 7 হয় তাহলে সেটা অবস্থান করবে 7B তে, তাহলে মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সারণীতে এর অবস্থান কোথায়? 7B তে। দাদা পর্যায় কত? আরে যতগুলো ধাপে ইলেকট্রন বিন্যাস সেটাই পর্যায়। তাহলে পর্যায় দাদা 2 আর শ্রেণী 7B। আমি বললাম একদম, নাম্বার পকেটে ভাই। এবার 10 বলে দিয়েছে, দাদা 2 8। পর্যায় কত বল? দাদা পর্যায় 2। আরে শ্রেণী কত বল? দাদা 0। আরে গল্প শেষ। সিটা নিচে কমেন্ট করে ফেলবে। হয়ে গেছে এগুলো। কোন মৌলটি ধাতব ধর্ম সর্বাধিক? দাদা পরপর তো দেয়নি। कैसे पढ़ेंगे, कैसे बुझेंगे कि धातु धर्म किसका ज्यादा है? পরপর তো हमको नहीं दिया जो हम टैली करेंगे, এই বরাবর বাড়ছে এই বরাবর কমছে, আমরা তো ট্যালি করতে পারবো না। ভ্যালিড কোশ্চেন করেছিল তাহলে আমাদের এই ভাইটা বা বোনটা, তো এটা বুঝবো কি করে দাদা? আমি বলছি ভাই বোঝার একটা সুন্দর উপায় আছে, তুই আমায় বল। যারা পর্যায় সারণীর 1 এবং 2 নম্বর শ্রেণীতে অবস্থান করে তারা তো সবাই ধাতু, আর ধাতু মানে তাদের ধাতব ধর্ম সবচেয়ে বেশি। যারা শেষের দিকে অবস্থান করে মানে ওই 15, 16, 17, তারা তো সবাই অধাতু। অধাতু মানে তাদের ধাতব ধর্ম কম, অধাতব ধর্ম বেশি। তুই পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিস এই যে ম্যাগনেসিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম গ্রুপ 2 তে অবস্থান করে, ও ক্ষারীয় মৃত্তিকা মৌল। এখানে আরেকটা আছে ফ্লুরিন, ফ্লুরিন আছে 17 তে। নিয়ন, নিয়ন তো সেই নিষ্ক্রিয় মৌল। তাহলে সব থেকে বেশি ধাতব ধর্ম কার? ম্যাগনেসিয়ামের। তাহলে কোনটা ধাতব ধর্ম সর্বাধিক? উত্তর হবে তোমার সি, ম্যাগনেসিয়াম। তুমি কিন্তু ম্যাগনেসিয়াম লিখবে না, তুমি লিখবে সি, এখানে তোমার সি ওটা। কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক? দাদা ট্যালি করতে পারবো না। আরে কি শিখিয়েছি? নিষ্ক্রিয় মৌলদের ধরবি না, নিষ্ক্রিয় মৌলদের কোনোদিন এইসব ট্রেন্ড অ্যানালিসিসে আনবি না। নিষ্ক্রিয় মৌল বি বাদ দিয়ে কে কে পড়ে আছে? সি আর এ পড়ে আছে দাদা। এ আমরা দেখতে পাচ্ছি 9 আছে, 9 আছে মানে সে ফ্লুরিন, ফ্লুরিন মানে গ্রুপ নাম্বার 17। দাদা ফ্লুরিন ও তো তড়িৎ ঋণাত্মক সর্বাধিক পর্যায় সারণীতে, ওর তড়িৎ ঋণাত্মকতা ফ্লুরিনের সর্বাধিক। তার মানে এর অ্যান্সার এ ছাড়া আর কিছুই হবে না। গ্রুপ নাম্বার 17 আছে, 16 আছে, ওরাই তো সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক। আর এইদিকে যারা থাকবে তাদের ধাতব ধর্ম তো বেশি সব থেকে। আমি বললাম একদম। তাহলে এইভাবেও আমরা বুঝতে পারি যদি পর পর না দেয়। আশা করবো ক্লিয়ার। এবার দাদার লাস্ট প্রশ্ন, দেখাও যে আয়তাকার স্ল্যাবের মধ্যে এই আলোক রশ্মির চ্যুতি হয় না। বহুবার করিয়েছি। 1 শটের মধ্যে আমরা বলেছিলাম একটা প্রমাণের ভিডিও দেবো, প্রমাণের ভিডিও দেখবি অলরেডি আমাদের চ্যানেলের মধ্যে আছে। কেউ সার্চ করবি আলোর সব প্রমাণ বাই অ্যাডভেঞ্চার একাডেমি, তোরা পেয়ে যাবি আলোর সব প্রমাণের ভিডিও, আমি করে দিয়েছিলাম। দেখ আয়তাকার স্ল্যাবের মধ্যে দিয়ে জাস্ট আমি একটা আউটলাইন করে দিচ্ছি, আমি কিছু লিখছি না, যে কিভাবে করতে হয় সেটা আমি একটা জাস্ট আউটলাইন বলে দিচ্ছি। এই ধর একটা আয়তাকার স্ল্যাব আছে, এ আছে, বি আছে, সি আছে, ডি আছে। এখান থেকে ধরো একটা আলোক রশ্মি এরকম ভাবে আসছে, ধর এই আলোক রশ্মিটা এলো, আমি এখানটা একটা অবিলম্ব বানিয়ে দিই। আলোক রশ্মি যখন আসবে বায়ু মাধ্যম থেকে কাছে, তখন অবিলম্বের দিকে বেঁকে যাবে, বেঁকে গিয়ে এরকম ভাবে পড়লো, আবার এখানটা একটা অবিলম্ব বাঁকাই, আবার কাছ থেকে বায়ুতে যাচ্ছে, এরকম ভাবে বেরিয়ে গেল। তাহলে তোকে বলে দিয়েছে দেখাতে যে আলোক রশ্মিটার কোনো চ্যুতি হলো না, মানে যেমন এসছিল ওইভাবেই বেরিয়ে গেল, তাই না? এইটাই দেখাতে বলেছে। তো কিভাবে দেখাবো দাদা? আমি বলছি এইটা ধরে নে তুই I1, এই যে অ্যাঙ্গেলটা আছে এটাকে ধরে নে তুই R1, এই অ্যাঙ্গেলটা যেটা আছে এটাকে ধরে নে তুই R2, আর এই অ্যাঙ্গেলটা যেটা বেরোচ্ছে এটা ধরে নে তুই I2। যদি চ্যুতি না হয় তাহলে এই I1 অ্যাঙ্গেল আর এই I2 অ্যাঙ্গেলটা সেম হবে, মানে যে রকম ভাবে এসেছিল ওরকম ভাবে বেরিয়ে গেছে, শুধু একটু পার্শ্ব সরণ হয়েছে, কিন্তু কোনো চ্যুতি হয়ে যায়নি, কোনো দিকে বেঁকে যায়নি, যেমনি এসেছিল অমনি বেরিয়ে গেছে। অ্যাঙ্গেল ওটারও অবিলম্বের সঙ্গে যা ছিল, বেরোনোর সময় অবিলম্বের সঙ্গে অ্যাঙ্গেল তাই আছে। তো কি করে করে দাদা? আমি বলছি সিম্পল প্রতিসরণের রুল লাগা। প্রথম তলটার মধ্যে ধরো আমি বললাম পি আছে, কিউ আছে, আর আছে, এস আছে। প্রথম তলটার মধ্যে
এই যে এবি তলটার মধ্যে কোন বিন্দুতে আপতিত হয়েছে না কিউ বিন্দুতে আপতিত হয়েছে। আলোক রশ্মি কোনটা? পি কিউ আলোক রশ্মি। যদি এইটা ধর আমি বললাম 1 নম্বর মাধ্যম, এটা 2 নম্বর মাধ্যম, আবার এটা 1 নম্বর মাধ্যম। তুই বলে এই প্রথম তলে এবি তলে আপতনের ক্ষেত্রে কি হচ্ছে? সাইন আই 1, আপাতন কোণের সাইন, আপাতন কোণ কত? I1। নিচে কি আছে বল? প্রতিসরণ কোণ কত আছে বল? R1। তাহলে সাইন R1, সাইন I1 বাই সাইন R1 কত? 1 নম্বর থেকে আসছে 2 নম্বরের দিকে যাচ্ছে, তাহলে 1 মিউ 2। আশা করতে পারি ক্লিয়ার আছে। তার মানে দাদা মিউ 2 বাই মিউ 1 হয়ে যাবে এটা কি না সাইন I1 ডিভাইডেড বাই সাইন R1। আমি বললাম একদম। তাহলে সেটা হয়ে গেল মিউ 2 ডিভাইডেড বাই মিউ 1। আমি বললাম একদম। দাদা চিন্তা করে দেখো, যদি দ্বিতীয় তলটার ক্ষেত্রে আমরা দেখি, তাহলে দ্বিতীয় তলের ক্ষেত্রে আপতনের ক্ষেত্রে কি হয়ে যাবে? আমি লিখে দেবো এখানে দ্বিতীয় তলের ক্ষেত্রে আপাতন কোণ কোনটা দেখতে পাচ্ছি? R2, কারণ দ্বিতীয় তলে আলোক রশ্মিটা এসেই পড়ছে R2 কোণে। তার মানে আপাতন কোণের সাইন মানে সাইন R2 ডিভাইডেড বাই বেরিয়ে যাচ্ছে কোন কোণে? I2 কোণে। তার মানে দাদা সাইন I2 ইকুয়াল টু 2 থেকে 1 এ যাচ্ছে, তার মানে 2 মিউ 1। আশা করব ক্লিয়ার। দাদা চিন্তা করে দেখো, সাইন R2 ডিভাইডেড বাই সাইন I2 ইকুয়াল টু মিউ 1 ডিভাইডেড বাই মিউ 2। এইটা একটা সমীকরণ পেলাম। তাহলে এই একটা সমীকরণ পেলাম, এই একটা সমীকরণ পেলাম। এবার আর কিসের অপেক্ষা ভাই? দাদা একটা জিনিস বলো, এখানে তো আরেকটা জিনিস করতে হতো না? বললাম কি রে? দাদা চিন্তা করে দেখো একটুখানি, একটু মন দিয়ে। এই একটা অভিলম্ব যখন তুমি টেনেছো, তাহলে এই একটা আর এই দেখো একটা ভেদক। আমি বললাম হ্যাঁ। দাদা এইভাবে যদি আমি একটু মুন্ডু মাখিয়ে দেখি, তাহলে এটা জেড এর মতো দেখতে লাগছে। আমি বললাম হ্যাঁ। দাদা তাহলে জেড এর মতো দেখতে লাগছে মানে এই যে ভেতরের কোণটা আছে আর এই যে ভেতরের কোণটা আছে এরা একান্তর কোণ হয়। আমি বললাম হ্যাঁ। দাদা তাহলে আমি পরিষ্কার লিখতেই পারি যে এই ধরো এটা এক্স, আমি একটু জাস্ট নামগুলো দিই। ধরো আমি বললাম এক্স এক্স ড্যাশ, এটা বললাম ওয়াই ওয়াই ড্যাশ। তাহলে দাদা আমি বলতে পারি এক্স এক্স ড্যাশ প্রপোর্শনাল সমান্তরাল ওয়াই ওয়াই ড্যাশ যদি হয়, এবং এই কিউ আর যদি ভেদক হয়। এগুলো সব তোদেরকে প্র্যাকটিস করিয়েছি। যদি দাদা ভেদক হয় তাহলে অ্যাঙ্গেল, এই যে দেখো এর ভেতরের অ্যাঙ্গেলটার ভ্যালু R1, তাহলে অ্যাঙ্গেল R1 ইকুয়াল টু অ্যাঙ্গেল R2 হবে। দেখো এর ভিতরের অ্যাঙ্গেল R2 কিসের গ্রাউন্ডে এটা হবে? একান্তর কোণ। পাশে লিখে দেবো একান্তর কোণ হয়েছে। তার মানে দাদা R1 আর R2 টা সেম। আমি বললাম হ্যাঁ, R1 আর R2 টা সেম। তার মানে দাদা এই যে এখানে R1 টা আছে আর এখানে R2 টা আছে, দুটোই সমান। আমি বললাম হ্যাঁ। তাহলে এই ইকুয়েশনটাকে আমি এরকম ভাবে লিখতে পারি তো, সাইন R2 এর জায়গায় R1 ডিভাইডেড বাই I2 এর জায়গায় I2 বসে ইকুয়াল টু মিউ 1 বাই মিউ 2 লিখতেই পারি। আমি বললাম হ্যাঁ। তাহলে এইটা দাদা 1 নম্বর সমীকরণ। এটাকে ধরো 2, আর তুমি ধরো 2টাকে চেঞ্জ করে যেটা করেছো সেটা হচ্ছে 3। যখন তোমরা লিখেছো ধরে ধরে, তখন এগুলো সব তোমরা লিখতেই পেরেছো। আমি তোমাকে পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এবার দাদা কি করতে হবে না 1 আর 3 থেকে পেতে হবে। 1 আর 3 থেকে কি পাবো খেয়াল করবে, 1 আর 3 দিয়ে গুণ কর। 1 এর মধ্যে আছে সাইন I1 বাই সাইন R1, লেখ সাইন I1 বাই সাইন R1। গুণ করব কি দিয়ে বলো? সাইন R1 বাই সাইন I2, সাইন R1 বাই সাইন I2 ইকুয়াল টু কি হবে দাদা? মিউ 2 বাই মিউ 1, মিউ 2 বাই মিউ 1 ইনটু কি হবে? মিউ 1 বাই মিউ 2, তাই তো? এই মিউ 1 বাই মিউ 2, তাহলে মিউ 1 বাই মিউ 2। এবার যখনই গুণ করলাম দাদা R1 R1 সাইন সাইন উড়ে গেল। দাদা মিউ 2 মিউ 2 মিউ 1 মিউ 1 উড়ে গেল। তার মানে দাদা সাইন I1 ইকুয়াল টু পড়ে আছে সাইন I2। আমি বললাম হ্যাঁ। দুদিক থেকে সাইন এলিমিনেট হয়, কাটবি না কিন্তু। I1 ইকুয়াল টু I2 পড়ে আছে। আমি বললাম একদম। দাদা এই হয়ে গেল প্রমাণ, দুটো অ্যাঙ্গেল সমান, তার মানে চ্যুতি হয়নি, শুধু পার্শ্ব সরণ হয়েছিল। খতম, সুপারমক টু এন্ড। বুঝতে পারছিস? ভৌতবিজ্ঞান কাঁপবে রে কাঁপবে। মাধ্যমিকে ভৌত বিজ্ঞান কাঁপবে। মাধ্যমিকের হল থেকে বেরিয়ে একবার বলতে হবে ভাগ্যিস অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটা খুঁজে পেয়েছিলাম। পরীক্ষা দে। তারপরে যারা সেকেন্ড সেমিস্টারে সেকেন্ড সামেটিভে একদম শুরু থেকে ভালো করে ভৌত বিজ্ঞান পড়তে চাস, চলে আয় ফাউন্ডেশন ব্যাচে। ফাউন্ডেশন ব্যাচে একদম ডিটেলে কনসেপ্ট পড়বো, অ্যাডভেঞ্চার একাডেমি ইউটিউব চ্যানেলে ডিটেলে একদম প্র্যাকটিস করব। মনে রাখবি অ্যাডভেঞ্চার একাডেমি আর ফাউন্ডেশন ব্যাচ ধামাকা ব্যাচ, 3 ভাই 3 তাবাহি। আজকের মধ্যে এখানেই জয় ধামাকা।